শিলভাঙা গ্রামে আজকে শোকের ছায়া। গ্রামের মোড়ল উৎপলবাবু আজ সন্ধেবেলায় ইহলোক ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ঠিকই, কিন্তু এত আগে যাওয়ার কথা ছিল না ওনার। গ্রামের বাকি বুড়ো বুড়িরা বলছেন এত ভালো মানুষ নাকি গ্রামে কোনো মোড়ল কোনোদিনও ছিলেন না। ছেলে ছোকরাদের মনের দুঃখটা একটু অন্যরকম। মোড়ল হলে কি হবে, উৎপলবাবু ছিলেন ভীষণ ভালো একজন গল্প বলিয়ে, কচিকাচাদের খুব ভালোবাসতেন। গ্রামের যুবক ছেলেদের সাথে তার সখ্যতা ছিল ভীষণ রকম। ফটিক খগেনরা একটু বেশি ভালোবাসত তাদের এই মোড়ল খুড়োকে। দিনে এক বেলা অন্তত চায়ের দোকানে মোড়ল জেঠুর সাথে আড্ডা দিতে আসতো এই খগেনরা। হঠাৎ করেই তাদের প্রিয় মোড়ল জেঠুর চলে যাওয়াটা মেনে নিতে পারছে না তারা। নশ্বর আত্মা তো কখনই পৃথিবীর মায়া ত্যাগ করেছে, কিন্তু শরীরকে কি আর ফেলে রাখা যায়? ওদিকে গ্রামের বয়স্করা পরবর্তী মোড়ল কে হবেন সেই নিয়ে একটা আলোচনা চালিয়ে যাচ্ছেন। সবার মুখেই উৎপলবাবুর ছোট ভাই উৎসববাবুর নাম। উৎপলবাবুর দুই ছেলে একটু পরেই এসে পৌঁছবেন। উৎপলবাবুর ছোট ভাই উৎসববাবুকে খগেন বলল, উৎসব জেঠু, এইভাবে আর কতক্ষণ ফেলে রাখা যায়? মদন মোহন কদ্দূর আছেন বলো তো? ওরা তো বললে একটু পরেই এসে পড়বে। তাহলে আমরা বরং শ্মশানে নিয়ে যাই মোড়ল জেঠুকে, ওদের ওখানে আসতে বলুন, কেমন? বেশ বাবা, তাই হোক। কিছুক্ষণ পরেই খোল করতাল সহযোগে উৎপলবাবু চার কাঁধে জীবনের শেষ গন্তব্যে পাড়ি দিলেন। গ্রামের বেশিরভাগ লোকই উৎপলবাবুর শেষ যাত্রায় যোগদান করলেন। ঠিক যেমন গ্রামের যে কোনো মানুষের বিপদে আপদে ছুটে আসতেন উৎপলবাবু। শ্মশানের দিকে রাস্তায় কোনো আলো নেই, তাই সবাই টর্চ হাতে নিয়ে যাচ্ছেন। এমনিতেই এদিকটা শুনশান, তার ওপর কিঞ্চিত আলোটুকু না থাকায় গা ছমছম করে। শিয়ালও মাঝে মাঝে ঘুরঘুর করে আশপাশে, তাই হাতে একটা লাঠিও রয়েছে সকলের। ঠান্ডা বাতাসও ঘুরঘুর করছে। যেতে যেতে কাঞ্চনবাবু বললেন, এই শ্মশানের দিকটাই এখনো পর্যন্ত উন্নত হলো না গো। যেমন আধারে রাস্তা, তেমনই সংস্কারের অভাব। আরে কি সব আলতু ফালতু আলোচনা করেন বলুন তো আপনারা? আরে শ্মশান হলো গিয়ে পবিত্র স্থান, এখানে ভয় পাবেন কেন? আর আপনারা পুরুষ মানুষ হয়ে এসব ভূতেও বিশ্বাস করেন, আবার ভয়ও পান। হ্যাঁ। রঞ্জনবাবু কি একটা বলতে গিয়েও বলতে পারলেন না। হাঁটতে হাঁটতে শ্মশানে এসে পৌঁছলেন তারা। শুনশান শ্মশানের বাম দিকে একটা বড় জলা, জলার আশপাশে ঝোপঝাড়। ঝিঝি ডাকছে, কাছাকাছি বোধহয় কোথাও। ঠান্ডা বাতাসটা কেমন যেন ক্রমশ ধাক্কা দিয়ে যাচ্ছে। ডান দিকে একটা ছোট কুঁড়ে ঘর রয়েছে, সে ঘরেই থাকে শ্মশানের একমাত্র ডোম শরৎ ও তার পরিবার। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো শরৎ। দাড়িগো ভর্তি মুখ, চুল উস্কো খুস্কো, চোখ দুটো সামান্য লাল। কি ব্যাপার হে শরৎ, চোখ দুটো এমন লাল কেন? আগে জ্যাঠামশাই, এই চিতার কাঠ জোগাড় করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আপনাদের পায়ের আওয়াজে ঘুম ছুটে গেল। বটে, তা ছেলে বৌমা কই সব? ওর তো সব বাপের বাড়ির দিকে গিয়েছে। সে যাকে, ওদিকে ছেলে দুটো কখন যে আসবে কে জানে। পেছন থেকে কেমন জানি কারোর পায়ের আওয়াজ শোনা গেল। সবাই ঘুরে দেখল উৎপলবাবুর দুই ছেলে মদন আর মোহন এসে পড়েছে। মদন, মোহন, এসে পৌঁছলি বাবা? ট্রেনটা একটু লেট করলো জেঠু। মামনি আর পুতুলকে আমি নিয়ে এসেছি, ওরা আছে মায়ের কাছে। মোহনের বউ তো বাপের বাড়ি গেছে দুদিন আগে, কাল সকালে আসবে এখানে। তা যা হয়েছে হোক, এদিকের যা কাজ আছে সেরে নে, দেরি করিস নে বাবু। দেহ পোড়ানোর আগে ক্রিয়াকলাপ করতে আরও 1 ঘন্টা লেগে গেল। অবশেষে মদনের দেওয়া আগুনে চলে উঠল উৎপলবাবুর নিষ্প্রাণ দেহটি। মদনমোহন চিতার সামনেই বসে কান্নাকাটি করছে। অন্যদিকে গাঁ থেকে যারা এসছিলেন তারা শরতের ঘরের কাছে বসে গল্প গুজব করছে।
বাজনদাররা চলে গেছেন কিছুক্ষণ আগেই। ফটিক আর খগেন শরতের ঘরের সামনে চৌকাঠের পাশেই বসছিল। কি থেকে যে কি হয়ে গেল, তাই না রে খগেন? হ্যাঁ রে, মোড়ল জেঠু সুস্থ সবলই তো ছিলেন। তোর মনে আছে খগেন, এর আগে গ্রামের মোড়ল যিনি ছিলেন, আরে সেই অসিত জেঠুরে, ওনার মা মারা যাবার পর এখানে পড়াতে এসে সেই জমজমিয়ে বৃষ্টি পড়েছিল, আর মোড়ল জেঠু আমাদের গল্প শুনিয়েছিলেন। হ্যাঁ দিব্যি মনে আছে। জেঠুর মতো অমন গুছিয়ে গল্প কেউ বলতে পারবে না। হ্যাঁ, এই শ্মশান নিয়ে বলেছিল না একটা ভূতের গল্প, বাপ রে, সেও এক গল্প বটে। গল্প বানানোর দক্ষতা যেমন ছিল জেঠুর, তেমনি বলেও শোনাতেন ভালো। শরৎ পাশ থেকে একটা মিচকি হাসি হাসে। কি গো শরৎদা, ওরকম হাসছো যে? বিড়িতে টান দিয়ে শরৎ বলে, শ্মশান নিয়ে গপ্প? হ্যাঁ, মোড়ল জেঠু শুনিয়েছিলেন তো, ওই শ্মশান নিয়ে বেশ একটা ভয়ের গল্প। তাহলে আমি তোমাদের একটা ঘটনা শোনাই। ঘটনা বলছি তার কারণ এই যে এটা সত্যি ঘটেছে, গাল গল্প নয়। সাধনবাবু আবার বলেন, এই শোনো বাবু শরৎ, এই ভুজুং ভাজুং গল্প শোনানোর আগে সবাই ওই রকমই বলে। এসব গল্পই মনে মিছিমিছি ভয় ডেকে আনে, বুঝলে? আমি শোনাবো, বিশ্বাস অবিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু এ আমার ছোটবেলায় নিজের চোখে দেখা ঘটনা, তাই এই ঘটনাটা মরে গেলেও ভুলবো না। সবাই এবার শরতের দিকে মনোযোগ দিল। ঘটনা তাও 30 বছর আগে। তখন আমার বয়স কতই বা হবে, 12 কি 15। জন্ম থেকেই বাবাকে দেখতাম দিন রাত মরা পোড়াচ্ছে। মৃত্যুর ভয় তাই জন্ম থেকেই নাই। পাশের গ্রামে থাকতেন আমার বাবার এক বন্ধু নৃপেন হালদার, অবস্থা সম্পন্ন লোক। বাড়িতে 3টে গরু, 2টো ধানের গোলা ছিল। নৃপেন কাকার চাল চলনও বেশ ভালোই ছিল। এই নৃপেন কাকার স্ত্রী ছিলেন অপর্ণা হালদার। বেশিরভাগ সময় তিনি বাড়িতেই থাকতেন। হঠাৎ একদিন অপর্ণা কাকিমা মারা গেলেন। কি রোগ বোঝা গেল না, তবে ম্যালেরিয়া বা কালাজ্বর অনুমান করা হয়েছিল। পাশের গ্রামে সেই সময় শ্মশান ছিল না। আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে এই শিলভাঙা গ্রামেই একমাত্র শ্মশান ছিল। সেদিন অপর্ণা কাকিমার মৃতদেহ এখানে এলো। তখন রাত হয়ে গেছে, অমাবস্যার রাত। শ্মশানের বাতাসও কেমন যেন ভারী হয়ে আছে। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। অপর্ণা কাকিমার ছেলেটা কেঁদেই চলেছে একপাশে দাঁড়িয়ে। চিতার কাঠের ওপর কাকিমার দেহটা রাখা ছিল। এমন সময় টপ করে নিচে পড়ে গেল। আমি চমকে উঠে বাবার পিছনে লুকিয়ে গেলাম। ভয় ভয় বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ও কি? আরে ও কিছু নয় বাবা, মাঝে মাঝে অমন হয়, ওসব নিয়ে অত ভাবতে নেই। কাকা সহ আরো কয়েকজন মিলে মৃতদেহটা আবার চিতার সাজানো কাঠের ওপর তুলতে গেলেন। 4 জনে মৃতদেহটা সবে তুলে ধরেছেন, এমন সময় তাদের মধ্যে একজন আচমকা মৃতদেহটা ফেলে ভয় প্রায় ছিটকে পড়ল পিছনে। চিৎকার করে উঠল নৃপেন কাকা, এই শালা, তোর হুঁশ নেই? কি হয়েছে? হ্যাঁ? লোকটা ভয় কাঁপতে কাঁপতে বলে উঠল, দাদা গো, ওই যে ওইদিকে। লোকটার নির্দেশ নৃপেনের পিছনের ঝোপের দিকে। সবাই এবার ওদিকে তাকায়, কিন্তু কিছুই তো নেই। এই কি দেখলি ওদিকে? কি দেখলি বল? বাবা চিৎকার করে ওঠেন, দাদা ওইখানে 2টো লাল চোখ দেখলাম, ফাটার মতন জ্বলছে, চোখে যেন গনগনে আগুন জ্বলছে। লোকটি আবার উঠলে কাকিমার দেহটা এবার চিতায় তোলা হলো। মুখাগ্নি করার কাঠে আগুন ধরানোর পর কাকিমার ছেলের হাতে দেওয়া হলো। কিন্তু হঠাৎ ওর থেকে একটা হাওয়া এসে যেন সেই আগুন নিভিয়ে দিল। সবাই অবাক। হাওয়া যেন অস্বাভাবিকভাবে এসে আবার কোথায় চলেও গেল।
মোড়ল দাদু আরেকবার আগুন জ্বালাতে বললেন। আবারও সেই একই কাণ্ড, হাওয়া আসে, আগুন নিভিয়ে দেয়। মোড়ল দাদু বলে উঠলেন, হে কি অলক্ষণে কাণ্ড রে নৃপেন! আশেপাশে কোনো ঠান্ডা বাতাস নেই, কাঠে আগুন ধরালেই নিভে যাচ্ছে কি করে? এমন তো কখনো হয় না। বাবা বলল, বাবা, এতদিন ধরে মরা পড়াচ্ছি, কই কই এমন কিছু তো দেখিনি। রিপেন কাকা কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় এক পৈশাচিক হাসির শব্দে শ্মশান কেঁপে উঠল। সে কি ভয়ানক হাসি! সকলেই পালাবার চেষ্টা করছি, কিন্তু কেউ নড়তে পারছি না। পা দুটো যেন মাটির মধ্যে কেউ গেঁথে দিয়েছে। আমি ভয়ে চোখ বুজে ফেললাম, কিন্তু পরক্ষণেই একটা গোঙানির আওয়াজ শুনে চোখটা খুলে দেখি এক মহিলার আত্মা নৃপেন কাকার গলাটা টিপে ধরে হাওয়ায় তুলে ধরেছে। আত্মাটি আর কেউ নয়, বরং স্বয়ং অপর্ণা কাকিমা। তার রং কালচে, চুলগুলো উঠছে, চোখ দুটো ভাটার মতন জ্বলছে, হাতের নখগুলো কালো, পা দুটো উল্টো। এদিকে অপর্ণা কাকিমার ছেলে ভয় ঠকঠক করে কাঁপছে। অপর্ণা কাকিমার আত্মা নৃপেন কাকার গলা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কিরে, আমার জীবনটা জ্বালিয়ে এখন আমার শেষকৃত্য করছিস? মায়ের গলা চিনে অপর্ণা কাকিমার ছেলেটা এবার স্থির হয়ে গেল। আমাদের সবারই চোখ তখন ছানা ভরা। আমাকে বিয়ে করে পরকিয়া করে বেড়াতিস, বলতে গেলে গায়ে হাত তুলতিস। পাড়া গায়ের মেয়ে হয়ে আমি কোনোদিন মুখ খুলতে পারিনি। আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করেছিস। পান থেকে চুন কষলেই আমার ওপর মানসিক শারীরিক অত্যাচার করেছিস। ছেলের সামনে আমাকে কটু কথা বলতেও দুবার ভাবিসনি। আর তারপর কিনা আমাকে শ্বাসরোধ করে খুন করলি ওই ছুরি ধরনির জন্য। সবাই অবাক হয়ে গেল। ধরনী আমাদের মোড়ল দাদুর মেয়ে, শেষে কিনা তার সাথে নৃপেন কাকা। মোড়ল দাদুর লজ্জায় মাথা নিচু করলেন, বাকিরা পরস্পরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। তোর গোষ্ঠীও আমাকে অপমান করতে চারিনি। বিয়ের সময় আমার বাবা পণ দিতে পারেনি বলে খালি দিন রাত পণের খোঁটা দিয়েছিস সবাই মিলে। সবাই আমাকে চুষে খেয়েছিস। তোকে আমি মারব না, তোর পাপের শাস্তি গ্রামের লোকেরাই দেবে। শুধু আমার ছেলেটাকে যেন সবাই ভালো রাখে, এটাই আমার শেষ ইচ্ছে। নৃপেন কাকাকে ছুঁড়ে ফেলে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল অপর্ণা কাকিমার আত্মা। নৃপেন কাকার এই রূপের কথা জানতে পেরে গ্রামের সকলেই ততক্ষণে চটে উঠেছেন। তবে মোড়ল দাদু একটা ক্রোধ ভরা দৃষ্টিতে তাকালেন নৃপেন কাকার দিকে। তখনকার মতন কিছু বললেন না। শ্রাদ্ধ সেরে সবাই গ্রামে ফিরে গেলেন। শরতের কথা শেষ হলে সবাই চুপ করে রইল। এমন ঘটনা এই শ্মশানের বুকেই ঘটেছে শুনে সকলেরই গা ছমছম করে উঠল। খালি সাধনবাবু একটু বাঁকা হাসি হেসে একটা কথা বলে উঠলেন, গপ্প তো বেশ বানাচ্ছে শরৎ। ওই ঘটনাটা যে সত্যি সেটার প্রমাণ ওই যে উৎসব যেটা আছেন না, উনি। উনি উনি কেন? উৎসব জ্যাঠাও সেদিন শ্মশানে উপস্থিত ছিলেন। উৎসব জ্যাঠার উৎপল জ্যাঠার বাবা ছিলেন আমাদের মোড়ল দাদু। সাধনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উৎসববাবু নিশ্চুপ হয়ে চিতার দিকে তাকিয়ে রয়েছেন। ওদিকে উৎপলবাবুও ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছেন। খগেন বলল, তারপরে সেই নৃপেন হালদারের কি হলো শরৎদা? সে নৃপেন কাকাকে ক্ষমা চাইয়ে মাথা মুড়িয়ে গাধার পিঠে বসিয়ে গ্রাম থেকে তাড়ানো হয়েছিল। নৃপেন কাকাকে আর কেউ কোনোদিনই দেখেনি। তবে গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সবাই আরেকটু জড়সড় হয়ে বসল। কাঞ্চনবাবু একটা বিড়ি ধরালেন। শরৎ বলতে শুরু করল, এরপর গ্রামে শুরু হলো এক অকাল তাণ্ডব। প্রথমে মারা গেল ধরনী। গ্রামের উত্তরের এক বট গাছে তাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল কেউ।
কে করেছে বুঝতে অসুবিধে হয়নি আমাদের। এরপর মারা গেলেন গ্রামের পশ্চিমের ছন্দা কাকিমা। শোনা যায় ওনার সাথেও নৃপেন কাকার ছিল আর কি। কিন্তু চিন্তাটা বেড়ে উঠল নৃপেন কাকার দুই দাদা আর তাদের দুই স্ত্রী গলায় দড়ি দেওয়ার পর। বিষয়টা যে আত্মহত্যা হতে পারে না পরিষ্কারই বোঝা গেল। গ্রামে কেউ যেন আর থাকতে চায় না। নৃপেন কাকার কার কার সাথে কি ছিল কেউ তো জানে না। এরপরে যে কার বাড়িতে অভিশাপ নেমে আসবে এই বা জানবে। মোড়ল দাদু প্রমাদ গুনলেন, ডেকে আনলেন কমলতান্ত্রিককে। কমলতান্ত্রিক এসে সব শুনলেন। শুনে তিনি বললেন, যা বুঝছি অপর্ণার নজর তাদের উপর পড়েছে যারা নৃপেনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। খুব কষ্ট পাচ্ছে অপর্ণা। সেদিন গ্রামের 3 জন মহিলা সত্যি সত্যি একই সময় গিয়েছিল তার কাছে। জঙ্গলের মধ্যে লম্বা রাস্তা। পূর্ণিমার চাঁদটা হঠাৎ করে ঢেকে গেছে এক কালো মেঘে। একটা পেঁচা কোত্থেকে যেন ডেকে উঠল। এমন সময় একটা দমকা হাওয়ায় 3 জনই ছিটকে পড়লেন। অপর্ণা কাকিমা 2 হাতে তুলে ধরলেন দুজনকে। তৃতীয় মহিলাটি অজ্ঞান হয়ে গেল। আর ইতিমধ্যে এসে উপস্থিত হলেন কমলতান্ত্রিক আর মোড়ল দাদু। কমলতান্ত্রিক বলে উঠলেন, আমি জানতাম ওদের একলা পেয়ে তুই আসবি। অপর্ণা, ছেড়ে দে ওদের। কেন ছাড়বো রে? একটা লোক যদি ভুল রাস্তায় যায় তাহলে সেই রাস্তার ওপারে যে আছে তারও কর্তব্য সেই লোকটাকে ভুল পথে না আসতে দেওয়ার। এরা সবাই নৃপেনকে বারণ করতে পারতো, আমাকে বলতে পারতো, কিন্তু ওরা নৃপেনের সাথে মেলামেশা করে গেছে বেশ্যার মতো। সবাইকে শেষ করে দেব, কাউকে ছাড়বো না, কাউকে না। তোর কষ্ট আমি বুঝতে পারছি। তুই ওদের ছেড়ে দে অপর্ণা, নইলে এই দেখ আমি কি করি। অপর্ণা কাকিমা সেই মন্ত্রপুত জলের ছোঁয়ায় চিৎকার করে উঠলেন। জ্বালা সহ্য করতে না পেরে বললেন, কমল, কমল, আমায় ছেড়ে দে। আমি আমার প্রতিশোধ নিয়েই চলে যাব, আমায় ছেড়ে দে। অপর্ণা, তুই তোর প্রতিশোধের কথাই ভেবেছিস শুধু, কিন্তু তুই যাদের মেরেছিস তাদের নিষ্পাপ সন্তান বা তাদের স্বামীর কথা কি একবারও ভেবেছিস? প্রতিশোধের আগুনে পুড়ে তুই কত সন্তানদের থেকে তাদের মাকে কেড়ে নিলি। যে ছেলেগুলো তার স্ত্রীকে প্রাণপাত করে ভালোবেসেছে তাদের জীবনটা শেষ করেছিস। এই পাপ কোথায় রাখবি তুই? কাকিমা মহিলা দুজনকে ছেড়ে দিলেন। তারপর মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। অপর্ণা, তুই চলে যা। এরা পাপের ভাগীদার, এদের শাস্তি হবেই। তুই নিজের পাপ বাড়াসনি। চলে যা, চলে যা। অপর্ণা কাকিমা আবার হাওয়ায় মিলিয়ে গেলেন। সবাই এবার একেবারেই গুম মেরে গেছে। চিতার আগুন প্রায় নিভু নিভু। কি সব বললে গো দাদা, কেমন যেন ভয় ভয় করছে। যা বলেছি সত্যি বলেছি বলে শরৎ বাকি কাজ সারার জন্য চিতার দিকে এগিয়ে গেল।